হ্যালো বন্ধুরা, আমি শাক গন্ডেল। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস আপনার সঙ্গে শেয়ার করব। তবে সবার আগে মিঠুন চক্রবর্তীর আপকামিং সিনেমা শাস্ত্রী, সেই ছবির প্রথম গান হে শাস্ত্রী আজকে খানিকক্ষণ আগে মেকারদের তরফ থেকে অফিসিয়ালি ড্রপ করা হয়েছে। এখন কেমন হলো এই গানটা, কথা বলবো আজকে এই ভিডিওতে সেটা নিয়ে। দেখুন, সবার আগে এখানে প্রশংসা করবো গানটা লিরিক্সের, যেটা করেছেন এখানে শ্রীজাত। গানের কথা খুব সুন্দরভাবে শাস্ত্রী চরিত্রটাকে, অর্থাৎ মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টার ছবিতে, সেই ক্যারেক্টারটাকে খুব সুন্দরভাবে এস্টাবলিশ করতে পারছে, সেই ক্যারেক্টারটার ব্যাপারে অনেক কথা বলতে পারছে এবং একটা লার্জার দ্যান লাইফ অ্যাসপেক্ট কিন্তু লিরিক্সটার মধ্যে খুঁজে পাওয়া যায়। শাস্ত্রীকে কিন্তু লার্জার দ্যান লাইফ ভাবে যে প্রেজেন্ট করা হবে সেটা গানের কথার মধ্যে এবং ভিডিওটাতে যেভাবে আমরা মিঠুন চক্রবর্তীকে দেখতে পাচ্ছি, তাকে যেভাবে পথিকৃৎ বসু এখানে প্রেজেন্ট করেছেন, সেটা কিন্তু কোথাও একটা বুঝিয়ে দিচ্ছে যে এখানে একটা লার্জার দ্যান লাইফ ব্যাপার কিন্তু শাস্ত্রী ক্যারেক্টারটার মধ্যে থাকবে। ট্রেলার দেখেও বুঝতে পারা গেছিল, এই গানের পরবর্তীতে আরও সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে। যখন মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা, আশা করি আপনারা শাস্ত্রীর ট্রেলার দেখেছেন, সেখানে পরিষ্কার বুঝতে পেরেছেন একজন সাধারণ মানুষ সে একজন জ্যোতিষে পরিণত হবে। এবার জ্যোতিষে পরিণত হওয়ার পরে সে যে প্রচন্ড বেশি সাকসেস পাচ্ছে, প্রচন্ড গ্রোথ তার হচ্ছে, সেই গ্রোথটার সময়তে এই গানটাকে ছবিতে প্লেস করা হবে। হয় না, খুব কম সময়ের মধ্যে যখন অনেক কিছু দেখাতে হয়, যে উন্নতিটা একটা 3-4 মিনিটের স্প্যান একটা গান এলো এবং উন্নতিটা হয়ে গেল। ও প্রচন্ড বড়, প্রচন্ড সাকসেসফুল একজন জ্যোতিষে পরিণত হয়ে গেল, শহরে মাসিয়া হয়ে উঠলো। সেই 3-4 মিনিটের গানটা হবে হচ্ছে এই গানটা। ওম ভূর ভুবস্সা, এই যে পোর্শনটা গানটার মধ্যে রয়েছে, সেটা অবশ্যই ভালো ছিল। সেটা সব থেকে বেশি ভালো লাগছে অ্যাকচুয়ালি পুরো গানটার মধ্যে শুনতে। এবং তার সঙ্গে সঙ্গে র্যাপের যে পোর্শনটা রয়েছে, সেটা কমপ্লিটলি আনএক্সপেক্টেড ছিল। আমি আশা করছিলামই না যে এরকম কিছু শাস্ত্রী ছবির গানের মধ্যে থাকতে পারে। তো সেটা আমাকে অবাক করেছে, যেহেতু একটা শকিং ফ্যাক্টর রয়েছে এই র্যাপটার মধ্যে, যে কারণেই ওই র্যাপটারও আমি এখানে প্রশংসা করব। সেটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, আমাকে ইমপ্রেস করতে পেরেছে এবং অনেক ধরের গলার মধ্যে ওই পাওয়ারটা রয়েছে। এই ধরনের গানের ক্ষেত্রে একটা পাওয়ার দরকার, একটা এনার্জি দরকার। অনেক ধর সেই এনার্জিটা প্রোভাইড করতে পেরেছেন। ফলত সবকিছু মিলিয়ে এই গানটা আমার জন্য বেশ ভালো একটা গান ছিল। আচ্ছা, এবার যদি চলে আসি মুভি আপডেটসে, প্রথম আপডেটটা জুনিয়র এনটিআর এর নতুন সিনেমা দেবারা পার্ট 1 কে কেন্দ্র করে। এই ছবিটার বক্স অফিস কালেকশন প্রথম দিনে প্রচন্ড ভালো হয়েছে। 172 কোটি টাকা ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন হয়েছে ফার্স্ট ডেতে এই ছবিটার। এরকমটাই কিন্তু মেকারদের তরফ থেকে অফিসিয়ালি কোট করা হয়েছে। তারা অফিসিয়ালি পোস্ট করেছে সোশ্যাল মিডিয়াতে যে 172 কোটি টাকা ওয়ার্ল্ড ওয়াইড গ্রস হয়েছে। এখন এর মধ্যে কতটা জল রয়েছে জল নেই সেটা আমি সত্যি বলতে জানি না। ট্রেড ফিগার বিভিন্ন জায়গাতে 150, 160 গ্রস কালেকশন ওয়ার্ল্ড ওয়াইড এরকমটাই বলা হচ্ছে। তো সামান্য 19-20 হয়েছে আর কি, এখানে একটু জল মেশানো থাকলেও থাকতে পারে, কে বলতে পারে। যদি পার্টিকুলারলি হিন্দি বেল্টের কালেকশন নিয়ে কথা বলি, সবচেয়ে অবাক করেছে আমাকে হিন্দি বেল্টের কালেকশন। তার কারণ দেবারার যে দুটো ট্রেলার আনা হয়েছে বা যে গানগুলো আনা হয়েছে, সেগুলো কিন্তু ওয়ার্ক করেনি। সেগুলো কিন্তু বিশাল ক্রেজ তৈরি করতে পেরেছে হিন্দি বেল্টে। অডিয়েন্সের মধ্যে একটা বাস তৈরি হয়ে গেছিল, মানুষজন প্রচণ্ড অপেক্ষা করছিল ছবিটার জন্য। সেরকম কোনো ব্যাপার কিন্তু ছিল না। কিন্তু তা সত্ত্বেও, কোনো কিছু ভালো না হওয়া সত্ত্বেও, ট্রেলার, গান, জুনিয়র এনটিআর এই ছবিটা 7,95,00,000 টাকার ওপেনিং নিয়েছে। এটা যথেষ্ট বড় একটা ওপেনিং। এবং একটা সাউথ ইন্ডিয়ান ছবি হিন্দি ডাব ভার্সন যদি এই ওপেনিংটা নেয়, তাহলে শনি রবিবারে কালেকশনটা এমনই হবে যেটা 30 কোটি কালেকশন, নেট কালেকশন ফার্স্ট উইকেন্ডে হিন্দি বেল্টে এনে দেবে। এবং হতেই পারে যে 100 কোটি পার করে গেল। এখন ওয়ারতমত ছবিটা কীরকম তার উপরে সবটা ডিপেন্ড করছে। ক্রিটিকদের রিভিউজ খুব ভালো নয়, ফলত সেখানে দেবারা পার্ট 1 একটা সমস্যায় পড়তে পারে। ভাবুন যদি রিভিউজ ভালো হতো, তাহলে এই কালেকশনটা কোথায় যেত। জুনিয়র এনটিআরে কিন্তু একটা সুপারস্টার দাম, হিন্দি বেল্ট এখানে পরিষ্কার। অর্থাৎ যারা এই স্যাটেলাইটে একটা নিজেদের হোল্ড রেখেছে, যাদের ছবি টেলিভিশনে হিন্দি বেল্টের অডিয়েন্স প্রচুর পরিমাণে দেখে, যে সমস্ত সাউথ ইন্ডিয়ান সুপারস্টারদের, তাদের ছবির ট্রেলার যদি ভালো নাও হয়, তাদের ছবি যদি আসে, রিলিজ করে যদি প্রপারলি, তাহলেই একটা বড় ওপেনিং লাগবে। সেটা কিন্তু দেবারার পার্ট 1-এর ডে 1-এর হিন্দি বেল্টের কালেকশন দেখে একদম পরিষ্কার হয়ে যাচ্ছে। এটা শকিং কালেকশন হয়েছে। এর পরবর্তী আপডেটটা রণবীর কাপুরকে কেন্দ্র করে ধুম 4 ছবিতে তার থাকবার সব থেকে বেশি চান্স রয়েছে। আপনাদেরকে আমি জানিয়েছিলাম সেটা। আজকে যেটা আপডেট আসছে, হ্যাঁ সত্যি আপডেটই ছিল সেটা। আদিত্য চোপড়া কিন্তু কনসিডার করছে এখানে রণবীর কাপুরকে। আদিত্য চোপড়ার সঙ্গে রণবীর কাপুরের বহুদিন যাবৎ কথাবার্তা চলছে ধুম 4-কে কেন্দ্র করে। রণবীর কাপুরও যথেষ্ট বেশি কিন এই ছবিটা করবার জন্য, এবং এটা সম্ভবত তার কেরিয়ারের সবকিছু ঠিকঠাক থাকলে এটা তার কেরিয়ারের 25তম ছবি হতে চলেছে। আপনারা সকলেই জানেন নিতেশ তিওয়ারির সঙ্গে রামায়ণা পার্ট 1 এবং পার্ট 2, সঞ্জয় লীলা বনসালির সঙ্গে লাভ অ্যান্ড ওয়ার, এই ছবিগুলোর কাজে রণবীর কাপুর আগামী কয়েক মাস ব্যস্ত থাকতে চলেছেন। সেই কাজগুলো একবার শেষ হয়ে গেলে তার পরবর্তীতে 2025 সালের শেষ ভাগ থেকে অথবা 2026-এর শুরুর দিক থেকে ধুম 4-এর কাজ শুরু করতে পারেন, শুটিং শুরু করতে পারেন রণবীর কাপুর। এরকমটাই কিন্তু আপডেট আসছে। বিজয় কৃষ্ণ আচার্য বর্তমানে ধুম 4-কে ডেভেলপ করছে। যদিও তিনি পরিচালক হবেন নাকি অন্য কেউ পরিচালক হবে, সে ব্যাপারে এখন অব্দি কোনো রকম নিশ্চয়তা নেই। ইয়াশ রাজ ফিল্ম 2025-এর মাঝামাঝি সময় ধুম 4-এর ডিরেক্টর কে হবে সেটাকে কেন্দ্র করে সিদ্ধান্ত নেবে। আগে তো আপডেট ছিল যে অয়ন মুখার্জিকে চাইছে আদিত্য চোপড়া, যদিও অয়ন মুখার্জি নিজে শিওর নয় যে সে ধুম 4 ডিরেক্ট করবে কিনা, সেই আপডেটটাও ছিল। দেখা যাক সেসব দিক কি হয় না হয়। আপনাদের কি মতামত এই আপডেটগুলোকে কেন্দ্র
করে, এবং মিঠুন চক্রবর্তীর শাস্ত্রী ছবির টাইটেল সং আপনাদের কীরকম কী লাগলো ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।